আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে আমরা পড়ব হচ্ছে বাষ্পচাপ অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, অর্থাৎ রাউল্ট ল অফ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা আপনাদের চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম হচ্ছে তরল দ্রবণের বৈশিষ্ট্য, ফিজিক্যাল কেমিস্ট্রি 1। ঠিক আছে, আগে আমরা এই রাউল্টের সূত্র সম্পর্কে জানবো, তারপর এর ভিতরে যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো দিয়ে আমি ক্লিয়ার করব। তাহলে আগে আমরা কি করব, সূত্রটা কি সূত্রটা জানবো, তারপরে কি কি বেসিক লাগবে সেগুলো আমি দিতে থাকবো। ঠিক আছে, তাহলে চলেন আগে সূত্রটা জানি আর এখানে কি কি মনে রাখতে হবে সেটা জেনে নিই। ঠিক আছে, তাহলে আমরা আগে পড়ে নিই। সূত্রটা বলছে, কোনো দ্রাবকে একটি অনুদ্বায়ী বা তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য দ্রবীভূত করলে দ্রাবকটির বাষ্পচাপের যে অবনমন ঘটে তা দ্রবণের মোলার ভগ্নাংশের সমান। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি কি মনে রাখতে হবে বলেন তো? আমরা দ্রাবক সম্পর্কে তো জানি, ঠিক আছে, দ্রাবক সম্পর্কে জানি, দ্রাবক কথাটা মনে রাখতে হবে। আর এখান থেকে আমাদের অনুদ্বায়ী বা তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য কি, এইগুলো সম্পর্কে একটু জানা লাগবে। সেই তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য যদি আমি এই দ্রাবকের ভিতরে দ্রবীভূত করে, তাহলে কি হয়ে যাচ্ছে, একটা দ্রবণ হচ্ছে। তাহলে ওই ওই যে দ্রাবকটির ভিতরে দিয়েছিলাম ওই দ্রাবকটির বাষ্পচাপের একটা কি ঘটবে, বাষ্পচাপটা কমে যাবে। অবনমন মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে বাষ্পচাপের যে অবনমনটা ঘটছে সেটা ওই দ্রবণের মোলার ভগ্নাংশের সমান হবে। ঠিক আছে, তাহলে আমাদের পড়ার দরকার হচ্ছে কোনগুলা, এই মোলার ভগ্নাংশটা আমাদের ভালো করে জানতে হবে, বাষ্পচাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, আর এই তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য আর অনুদ্বায়ী যে পদার্থটা আছে সেই সম্পর্কে আমাদের একটু জেনে আসতে হবে। চলেন আমরা আগে প্রথম টপিকটাই যাই, সেটা হচ্ছে বাষ্পচাপের অবনমনটা কি, এটা কোথা থেকে আসছে সেটা একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা যখন এই অধ্যায় ঘাটাঘাটি করছি, আমরা একটা টপিক পেয়েছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিস অফ সলিউশন। ঠিক আছে, এই কোয়ালিটেটিভ প্রপার্টিস থেকে প্রত্যেকবারের কোশ্চেন এসে থাকে, তাই আজকে আমার এই ক্ষুদ্র প্রসেসটা আপনাদের একটু এখানকার বেসিকটা দেওয়ার জন্য। তাহলে কোয়ালিটেটিভ ধর্মটা কি বা কোয়ালিটেটিভ প্রপার্টিসটা কি সেটা একটু জানি। আর কোয়ালিটেটিভ প্রপার্টিস আমরা বুঝতে হলে আমাদের অবশ্যই লঘু দ্রবণ নিয়ে কাজ করতে হবে। দেখেন, আপনারা দ্রবণ, দ্রব্য, দ্রাবক এসব আমি আশা করছি আপনারা যেহেতু অনার্সে পড়েন এগুলোর সম্পর্কে ভালো করে জানেন। আর যদি না জেনে থাকেন, আমি একটা ছোট্ট ভিডিও বানাইছিলাম অনেক দিন আগে, সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, সেটা দেখে যদি আপনারা এটা দেখতে আসেন, তাহলে এই দ্রবণ, দ্রব্য, দ্রাবক সম্পর্কে আপনাদের বেসিক যে আইডিয়াটা থাকার দরকার ছিল সেটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলেন, আমাদের লঘু দ্রবণ লাগবে কিন্তু এই কোয়ালিটেটিভ ধর্মটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে লঘু দ্রবণে যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম, অর্থাৎ একটা লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। তাহলে লঘু দ্রবণের যেসব ভৌত বা রাসায়নিক ধর্মগুলো থাকার কথা, সেই রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম যদি শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের, অর্থাৎ দ্রবণ তৈরি করতে কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে, এই দ্রবণ তৈরি করতে হলে আমাদের কি লাগে, দ্রব্য লাগে। হ্যাঁ, দ্রব্য লাগে এবং কি লাগে, দ্রাবক লাগে কিন্তু। হ্যাঁ, দ্রাবক, এই দ্রবণ তৈরি করতে আমাদের কি লাগে, দ্রব্য লাগে এবং দ্রাবক লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলছে ওই দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, এই যে আমরা দ্রব্যটা মিশাচ্ছি দ্রবণ তৈরি করতে, এই দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, কিন্তু কি ওই যে দ্রবণটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই দ্রবণটা কি তরল, কঠিন, হ্যাঁ, এইসবের উপর, অর্থাৎ প্রকৃতির উপর বা আণবিক গঠনের উপর নির্ভর যদি না করে, শুধুমাত্র দ্রবণের অণুর সংখ্যার উপর নির্ভর করে, তাহলে যে ধর্মটা তৈরি হবে ওই ধর্মকে একত্রে আমরা কোয়ালিটেটিভ ধর্ম বলে থাকি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। আমি আরেকবার করে দিচ্ছি, বলছে হচ্ছে লঘু দ্রবণে যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু দ্রবণের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না, সেই সব ধর্মকে একত্রে কোয়ালিটেটিভ ধর্ম বলা হয়। ঠিক আছে, এখন দেখেন, এই কোয়ালিটেটিভ ধর্ম লঘু দ্রবণের ক্ষেত্রে 4 ধরনের কোয়ালিটেটিভ ধর্ম পাওয়া যায়। হ্যাঁ, সেটা হচ্ছে কি, বাষ্পচাপের একটা হচ্ছে অবনমন, ঠিক আছে, স্ফুটনাঙ্গের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং হচ্ছে অসমেটিক চাপ। এই 4 ধরনের কি থাকে, আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিস থাকে। তার ভিতরে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাষ্পচাপের অবনমন। এখন বাষ্পচাপ সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে আমি জানি না, আমি চেষ্টা করব যে বাষ্পচাপ সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া দিতে। আর এই অবনমন মানে কি, অবনমন মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন জানবো কি, আমরা জানবো হচ্ছে বাষ্পচাপটা কি। ঠিক আছে, চলেন বাষ্পচাপটা একটু জেনে আসি।
তাহলে দেখেন ভেপার প্রেশার বা বাষ্পচাপ এই সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে আসি। প্রথমে আমরা একটু সংজ্ঞাতে যাই, তারপর আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমি ডিটেলসে পড়তেও ভালোবাসি, পড়াইতেও ভালোবাসি। তাই যাদের এই বিরক্ত মনে হবে তারা ভিডিওটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা আগে বাষ্পচাপ সম্পর্কে জেনে আসি, ঠিক আছে? তাহলে বাষ্পচাপ সম্পর্কে জানি। বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, কথাটা মনে রাখবেন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্য অবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ওই তাপমাত্রার তরলের বাষ্পচাপ বলে। এখন দেখেন কে কেমন বুঝছেন আমি জানি না, আমি শুরুতে পড়লেই আমার মাথার উপর দিয়ে যাইতো, আমি বুঝতাম না, ঠিক আছে? এবার দেখেন আমি এই চিত্র দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে মনে করেন এই একটা গ্লাস, আর গ্লাসের ভিতরে এই অর্ধেক পরিমাণের কি আছে, পানি আছে, ঠিক আছে? এই পানি যখন এই অবস্থায় আসে বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে? এই নির্দিষ্ট তাপমাত্রাটা কত এটা বলে দিচ্ছে না, করছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই তরলকে কি করতে হবে, উত্তপ্ত করলেই তো বাষ্প হবে, তাই না? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্পীভূত করতে গেলে তো আমাদের অবশ্যই তাপ দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই তরল পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিই, ঠিক আছে? তো যদি আমরা এটা যদি পানি হয় তাহলে 100°C তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে এটা বাষ্পীভূত হয়ে যাবে। সেটা কি, এখানে আমাদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আমাদের এই যে গ্লাসের উপর বায়ুমণ্ডলের যে চাপটা আছে সেই চাপটা কিন্তু প্রয়োগ করবে এই গ্লাসের উপর। সেক্ষেত্রে আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপটা যদি অতিক্রম করে যায় তখনই কিন্তু বাষ্পে পরিণত হবে, মানে বাষ্পীভূত হয়ে বাইরে উড়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপ অতিক্রম না করতে পারছে ততক্ষণ কিন্তু এই তরল পদার্থ যতই তাপ দেওয়া হোক না কেন এই গ্লাসের উপরে এইভাবে থেকে যাবে চারিদিকে, ঠিক আছে? তাহলে মনে করেন আমাদের 100°C তাপমাত্রায় পানি কি হয়, বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই পানিটা আমাদের অর্ধেক পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, মনে করেন যে পানি আমাদের এই পর্যন্ত আসে, ঠিক আছে? এই পানিকে আমি তাপ দিচ্ছি, তাপ দিলাম, মনে করেন যে এই জায়গায় আমি 50°C তাপমাত্রা প্রয়োগ করলাম। তাহলে যখন 50°C তাপমাত্রা দিলাম তখন আর তরলগুলো কিন্তু এক জায়গায় থাকবে না, সেগুলো এই উপরে কি হয়ে যাবে, তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে তরলের অণুগুলো কি হয়ে যায় বা গ্যাসের অণুগুলো কি হয়ে যায়, চারিদিকে ছোটাছুটি করে, তখন এর যে আন্তঃআণবিক যে আকর্ষণটা ছিল এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং তরল চারিদিকে কি যাবে, ছড়িয়ে যাবে। কিন্তু এটা বাষ্পীভূত হতে পারবে না, কারণ কি এখানে বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা আছে। এই বায়ুমণ্ডলীয় চাপটা যতক্ষণ পর্যন্ত না অতিক্রম করছে এই যে বাষ্পটা এটা কিন্তু বাইরে বের হবে না। তখন দেখেন বলছে এই অণুগুলো সাম্য অবস্থায় থাকতেছে, ঠিক আছে? তাহলে যখন তাপ দেওয়া হচ্ছে এই অণুগুলো এইখানে কি করছে, ঘোরাঘুরি করছে এই পাত্রের গায়ে, কিন্তু বাইরে বেরোচ্ছে না। তখন এই যে সাম্য অবস্থা তৈরি হবে, এর বাইরেও যাইতে পারবে না, এর নিচেও ওইভাবে আসতে পারবে না। তখন এই উপরের যে তরলের যে অণুগুলো থাকবে এই তরলের উপরে এক ধরনের চাপ তৈরি করবে, অর্থাৎ এই যে তরলের যে মাঝখানে যে গাত্রটা আছে এখানে এই অণুগুলো চাপ প্রয়োগ করবে। এই যতটুকু চাপ প্রয়োগ করছে একেই আমরা বলে থাকি বাষ্পচাপ। আশা করি বাষ্পচাপটা বুঝাইতে পারছি। এখন দেখেন আপনারা বুঝতে পারবেন, বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে এই যে আমি মনে করেন 50°C তাপমাত্রা দিয়েছি, নির্দিষ্ট তাপমাত্রায় বলছিল 50°C তাপমাত্রা দিয়েছি, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প, অর্থাৎ তাপমাত্রা দিলে এই যে বাষ্প তৈরি হচ্ছে, হ্যাঁ, এই বাষ্প তার তরলের সাথে সাম্য অবস্থায় থেকে, তাহলে এই যে তরল ছিল এই তরলের সাথে কি থাকছে, সাম্য অবস্থায় থেকে তরলের উপরিভাগ, এই যে তরল ছিল এই তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে, তাহলে এই তরলের উপরিভাগে মানে এই যে তরলের যে কোণাগুলো অর্থাৎ বাষ্প হয়ে রয়েছে, এই বাষ্প এই তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করছে সেটাকেই আমরা বলছি বাষ্পচাপ। আশা করি বাষ্পচাপটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আমরা দেখেন বাষ্পচাপ বুঝলাম, এখন আমাদের বুঝতে হবে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোলার ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে মোলার ভগ্নাংশটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? চলেন এখন মোলার ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু জেনে আসি, ঠিক আছে? এখন দেখেন মোলার ভগ্নাংশটা পড়ি, মোলার ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, ঠিক আছে? বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হচ্ছে ওই উপাদানের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনকে আবার এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। আশা করি এইটুকু পড়ার পরে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারেন না। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি আগেই বলছি দ্রবণে কি থাকে, এই যে দ্রবণের দিকে খেয়াল করেন আপনারা, এই দ্রবণ কি গিয়ে নিয়ে তৈরি হয়, দ্রবণ তৈরি হয় মনে করেন না দ্রব্য নিয়ে তৈরি হবে, হ্যাঁ, দ্রব্য প্লাস কি দ্রাবক নিয়ে তৈরি হবে।
তাহলে দেখেন এখানে দ্রব্য কোনটা হয়, যেটা কম সংখ্যক থাকে। অর্থাৎ যদি মনে করেন এই একটা পাত্র হয়, পাত্রর ভিতরে কি আছে, আপনারা চিনির পানি গুলাইলেন, সেক্ষেত্রে পানির পরিমাণ বেশি, তাহলে পানি যেহেতু বেশি এটা হবে দ্রাবক, আর চিনি যেহেতু কম হয় সেটা হচ্ছে দ্রব্য হবে। তাহলে এখানে দুইটা জিনিস নিয়ে কিন্তু দ্রবণ তৈরি হলো। তাহলে বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদান, তাহলে এখানে দুইটা উপাদান নিয়েই কিন্তু এই দ্রবণ তৈরি হলো। তাহলে মনে করেন দ্রব্যকে আমি এ ধরলাম আর দ্রাবককে আমরা বি ধরলাম, তাহলে নির্দিষ্ট উপাদান যে কোনো একটা উপাদানের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, যে কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে, অর্থাৎ যদি এই দ্রবণটা তৈরি হয়েছে, এই দ্রবণের একটা দ্রবণের মোল সংখ্যা যদি মোট দ্রবণের মোল সংখ্যার অনুপাতকে আমরা বলে থাকি ওই উপাদানের মোল ফ্র্যাকশন। আমি যখন উদাহরণে আসবো আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তাহলে এখানে দুইটা জিনিস ছিল, এ এবং বি, আর এ আর বি মিলেই হচ্ছে মোট কি হচ্ছে, মোট দ্রবণ হচ্ছে না। তাহলে এই একটা উপাদানের মোল সংখ্যাকে যদি আমি এই মোট দ্রবণের মোল সংখ্যার অনুপাত করি, তাহলেই আমাদের যে সংখ্যাটা আসবে তাকেই বলা হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে মনে করেন যদি আমার এখানে দুইটা উপাদান ছিল এ এবং এ বি, এবং এদের মোল সংখ্যা যদি আমরা লিখি কি এন এ এবং কি হয় এন বি যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে মোল সংখ্যা কি, মোল সংখ্যাকে আমরা ধরে থাকি এন দ্বারা, যেহেতু দুটো দ্রব্য হচ্ছে দুটো উপাদান রয়েছে এ এবং বি, এই জন্য আমরা কি লিখছি এন এ এবং এন বি। সেক্ষেত্রে দেখেন আমরা যেহেতু দেখেন আমাদের কি দুইটা উপাদান ছিল, তাহলে দুইটা উপাদানেরই মোল সংখ্যা আমরা বের করে নিয়েছি কি এন এ এবং এন বি। এই দুইটা উপাদানের মোল সংখ্যা হচ্ছে এন এ এবং এন বি, আর মোট দ্রবণের মোল সংখ্যা কি হবে এন এ প্লাস কি হয়ে যাবে এন বি হবে। হ্যাঁ, তাহলে মোট দ্রবণের মোল সংখ্যা পাইলাম আর এক এক করে এই যে উপাদানের মোল সংখ্যা পাইলাম, অর্থাৎ এ উপাদানের মোল সংখ্যা এন এ আর বি উপাদানের মোল সংখ্যা এন বি, আর মোট দ্রবণের মোল সংখ্যা হচ্ছে এন এ এবং এন বি। এখন দেখেন আমরা উদাহরণে যাই। এখন আমরা এ উপাদানের মোল ভগ্নাংশ যদি বের করতে যাই, ঠিক আছে, মোল ভগ্নাংশ যদি বের করতে যাই এ উপাদানের, সেই ক্ষেত্রে আমরা জানি যে মোল ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এ উপাদানের করছি তাই এখানে এ লিখছি, তাহলে এক্স এ ইকুয়াল টু কি আমাদের নির্দিষ্ট উপাদান। আমরা এখানে কি বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, তাহলে আমরা এ উপাদানের বের করছি তাই ওই উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের মোট মোল সংখ্যার অনুপাত। তাহলে দ্রবণের মোট মোল সংখ্যা কি এন এ প্লাস এন বি, এটা হচ্ছে দ্রবণের মোট মোল সংখ্যা। তাহলে এই দেখেন অনুপাত করে দিয়েছি, এটাকে বলা হচ্ছে এ উপাদানের মোট মোল ভগ্নাংশ। এবার বি উপাদানের ক্ষেত্রে সেম হচ্ছে এক্স বি ইকুয়াল টু কি, এই যে বি উপাদানেরটা বের করছি তাই বি উপাদানেরটা উপরে আর নিচে হচ্ছে মোট দ্রবণের মোল সংখ্যা। তাহলে এখন যদি আমি দ্রবণের মোল ভগ্নাংশ বের করতে যাই, ওই যে দ্রবণটা, ওই দ্রবণের মোল ভগ্নাংশ কি হবে এক্স এ প্লাস এক্স বি হবে। সেই ক্ষেত্রে আমাদের দেখেন এই এক্স এ এবং এক্স বি যদি যোগ করি, এই মোল ভগ্নাংশ সবসময় কিসের সমান হয় জানেন, একের সমান হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই মোল ভগ্নাংশটা কি, মোল ভগ্নাংশটা কিভাবে বের করতে হয়। আশা করি আপনারা বুঝে গেছেন যে মোল ভগ্নাংশ কি করে বের করতে হয়। মোল ভগ্নাংশটা হচ্ছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, অর্থাৎ দ্রবণ তৈরি করতে আমাদের কি লাগে, দ্রব্য লাগে এবং দ্রাবক লাগে, এদের যে কোনো একটার মোল সংখ্যা আর দ্রবণের মোট মোল সংখ্যার যদি অনুপাত করি, তাহলে ওই নির্দিষ্ট উপাদানের মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বের হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা যাব রাউল্টের সূত্রে। ঠিক আছে, আর আমি জানি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেসিক দিতে গেলে, তাহলে আপনারা বেসিকটা দেখে পরবর্তী ভিডিওটা ফেসবুক থেকে দেখে নেবেন। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতে চান একসাথে ভিডিওটা, তাহলে আপনারা কি বিএসসি কেমিস্ট্রি প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে।